নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের দিন একটা গল্পের সিরিজ স্টার্ট করেছিলাম। আজকে সেই সিরিজের পরের এপিসোডটা আপনাদের পড়ে শোনাবো। আপনারা যারা আগের এপিসোডটা শোনেননি তাদের একটা ছোট্ট রিক্যাপ দিয়ে রাখি। আগের এপিসোডে সুব্রত সস্ত্রীক তার বন্ধুবান্ধবদের বাড়ি বসে রাতে আড্ডা মারছিল, অ্যান্ড সেখানে সবার অনুরোধে সে নিজের জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক কাহিনী বলা শুরু করে। এই গল্পের প্রথম গল্প সুব্রতকে শোনায় তার ড্রাইভার চিন্ময়বাবু। চিন্ময়বাবুর ছোটোবেলায় ঘটে যাওয়া তার গ্রামের বাড়ির একটি ঘটনা, যেখানে তার মাকে ভূতে ভর করে এবং একটি ওঝা এসে সেই ভূত ছাড়ায়। সেই অভিজ্ঞতা শুনতে শুনতে তারা খড়গপুর পৌঁছে যায়, অ্যান্ড সুব্রতবাবু বলেন যে তার জীবনেও এরকম একটি ঘটনা রয়েছে। চিন্ময়বাবু জানতে চায় যে কী সেই ঘটনা। আজকে আপনাদের সেই গল্পটি শোনাব। অস্তিত্ব। আমাদের বাড়ি হলো মালদায়। হায়ার সেকেন্ডারি অবধি সেখানেই পড়াশোনা করেছি। মামা কাকা জ্যাঠা সবই ওখানেই থাকেন। তা হায়ার সেকেন্ডারির পর আমি কমার্স নিয়ে স্নাতক করার জন্য কলকাতায় এলাম। ভর্তি হলাম সিটি কলেজে। কলকাতায় চেনা জানা আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ আর নেই যার বাড়িতে ওঠা যায়। প্রথম কয়েক মাস শিয়ালদার বড়বাজারের কিছু মেসে কাটলো। শেষ যে মেসটায় ছিলাম সেখানে আলাপ হলো ভববিনয় মুখার্জির সাথে, ওরফে ভবা। আমরা অবশ্য ভবাদা বলে ডাকতাম। কারণ ভবা ছিল কলেজে আমার সিনিয়র, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ভীষণ ডানপিটে টাইপের ছেলে ছিল এই ভবা। কলেজে যেখানে মারদাঙ্গা হবে সেখানে ওকে পাওয়া যাবেই। পুলিশও ধরে নিয়ে গেছে বেশ কয়েকবার, কিন্তু ভবার কাকা লালবাজারের ওসি বলে সে ছাড়া পেয়ে যেত প্রতিবারই। তাই লাস্ট মেচ বাড়িটায় এসে আমার ভবাদার সাথে বেশ ভাব হয়ে উঠেছিল। ভবাদা আমায় শুভ বলে ডাকত। একদিন রবিবার দুপুরে আমার ঘরে ঢুকে শটাং খাটের চড়ে বসল। পায়ের বালিশটা কোলের ওপর জড়িয়ে ধরে বলল, বুঝলি শুভু, ভাবছি এই মেজবাড়িটা ছেড়ে দেব, একটা নিজের ফ্ল্যাট বাড়ি ভাড়া নিতে হবে। মেজবাড়ি ছাড়ার কথা অবশ্য আমিও ভেবেছিলাম। এমনি সব ভালো, তবে এত হইহট্টগোল পড়াশোনার একদম করা যায় না। একটা নিরিবিলি ফ্ল্যাট হলে মন্দ হতো না, কিন্তু দু একবার ফ্ল্যাটের ভাড়া খোঁজ করেই পিছিয়ে এসেছি। আমার আয় বলতে 4টে টিউশনি, সেই টাকায় কোনো রকমে চলে যায় আর কি। মাসে 1000 টাকা ভাড়া দেওয়ার কথা ভাবাই যায় না। হঠাৎ ফ্ল্যাট বাড়ি কেন আমি জিজ্ঞেস করলাম। আরে ধুর, বলল ভবদা, এত হই হট্টগোলের মধ্যে পড়াশোনা হয় নাকি? সেদিন অ্যাকাউন্টসের একটা পেপার ছিল, সালা সাবলি খেয়ে গেছি। ফাইনালে পাস না করলে বাবা ডিজোন করে দেবে। ভবাদা স্টুডেন্ট হিসেবে খারাপ না, কিন্তু পড়াশোনার কথা চিন্তা করে মেজবাড়ি ছেড়ে দেওয়া, এটা ঠিক বুঝলাম না। আমি বললাম, তা নিয়ে নাও, তোমায় আর আটকাচ্ছে কে? আটকায়নি কেউ, ভবাদা অন্যমনস্ক হয়ে বলল। তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুই থাকবি আমার সাথে? আমি আমি অবাক হলাম। আমার সেই সামর্থ্য নেই তো ভবাদা। আরে দূর, বলল ভবা, তোকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, তুই থাকবি চ আমার সাথে। একা থাকতে না আমার মোটে ভালো লাগে না, একজন সঙ্গে থাকলে দিব্যি হবে। সত্যি কথা বলতে কি, আমার এই প্রস্তাবে মন আনন্দে ভরে উঠল। একেই ভিড়াক্রান্ত মেজবাড়ি থেকে রেহাই, তার উপর একটা শান্ত ফ্ল্যাট, আবার তার উপর মেসের ভাড়াটা বেঁচে যাবে। আমি একটু ভনিতা করে বললাম, দেখো আমার যেতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার অসুবিধা হবে না তো? দূর দূর, বলল ভবাদা, অসুবিধা হলে আর তোকে বলি। এরপরের কয়েক সপ্তাহ চলল ফ্ল্যাট বাড়ি খোঁজা। শহরের কাছাকাছি যে ফ্ল্যাটগুলো ভাড়ায় পাওয়া যায় সেগুলোর ভাড়া বেশ বেশি। কয়েক সপ্তাহ পর আমরা শহরতলির দিকে ফ্ল্যাট খোঁজা শুরু করলাম। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর বেলঘড়িয়াতে একটা ফ্ল্যাট বেশ সস্তায় পাওয়া গেল। মাসিক ভাড়া মাত্র 700 টাকা, দুটো ঘর, একটা বসার ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম। আমরা ঘর পছন্দ করে মালিককে 2 মাসের ভাড়া দিয়ে অগ্রিম করে চলে এলাম। পরের মাসে প্রথমে আমরা শিফট করব,
তার আগে মালিক ঘর চুনকাম করে রাখবেন। 2 সপ্তাহ পর মেজবাড়ি ছেড়ে দিয়ে আমরা ফ্ল্যাটে শিফট করলাম। 4 তলা অ্যাপার্টমেন্টের একদম ওপরের তলায় একটা ফ্ল্যাট। দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে একটা ঘর, সামনে একটা ছোট বসার জায়গা, তারপরে আরেকটা ঘর। এই শেষের ঘরটায় আমি নিলাম আর ভবাদা নিল প্রথমের ঘরটা। ফ্ল্যাটে একটাই বাথরুম, আমার ঘরে ঢোকার ঠিক পাশেই। বসার জায়গায় এক কোণায় একটা সিমেন্টের স্ল্যাব, এখানেই রান্নার ব্যবস্থা। ফ্ল্যাটটায় কোনো ব্যালকনি নেই, তবে তাতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। দুজন ব্যাচেলার ছেলে সিগারেট খেলে ঘরেই খাবে, কী আর সমস্যা। আমাদের আসবাব কিছু নেই বললেই চলে। ভবাদার ঘরে একটা চৌকি, ওই একজন শোয়ার মতন, বসলে আওয়াজ হয় আবার। আর ভবাদা তার উপর একটা কম্বল আর চাদর বিছিয়ে নিল। আমার ঘরে আমি একটা মাদুর বিছিয়ে তার উপর একটা কম্বল আর একটা কাঁথা পেতে নিলাম। জানলা গ্রিলের সাথে ঘরের কোনায় ক্যালেন্ডার ঝোলানোর পেরেক অবধি একটা নাইলনের দড়ি টাঙিয়ে দিব্যি কাপড় চোপড় রাখার ব্যবস্থা হয়ে গেল। ঘরের এক কোনায় এক কুঁজো জল, আর মাটিতে বিছানার পাশে আমার বইয়ের স্তূপ। এখন ভাবলে মনে হয় কি করে থাকতাম ওই রকম পরিবেশে, কিন্তু তখন দিব্যি লাগছিল, বেশ একটা খুশি খুশি ভাব। শুরু হলো ফ্ল্যাট বাড়িতে দিন যাপন। যেদিন আমরা ফ্ল্যাট বাড়িতে এসে উঠলাম সেই দিনটা ছিল শুক্রবার। আমরা দুজনের কেউই সেদিন কলেজ যাইনি। পরের দুদিন ছুটি, নতুন জায়গায় বসে ঘুমিয়ে আড্ডা মেরে আর নতুন পাড়া ঘুরে বেরিয়ে দিন কাটল। সোমবার সকাল 8টার সময় আমি উঠে স্নান করে কলেজ চলে গেলাম। বেরোনোর আগে দেখলাম ভবাদা মনের আনন্দে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। তাকে না ডেকে আমি নিজের মতো চলে গেলাম। আমাদের ফ্ল্যাটের দরজায় একটা লক লাগানো ছিল, এমন লক যা দরজা বাইরে দিয়ে টেনে দিলে আটকে যাবে। বাইরে দিয়ে খুলতে গেলে চাবি লাগবে, ভেতর দিয়ে অবশ্য এমনি খোলা যাবে। আমাদের মতন ছোকরা মানুষদের জন্য একেবারে আদর্শ। এই লকের দুটো চাবির একটা থাকতো আমার কাছে, একটা ভবদার কাছে, যাতে যখন যেখানে যাই না যাই দরজা টেনে দিয়ে বেরিয়ে যাবে। আর ফিরে এলেও ডাকাডাকির কোনো দরকার নেই, যে আসবে সে নিজেই খুলে ঢুকে যেতে পারবে। দরজার বাইরে একটা কোলাপসেবল গেটও ছিল বটে, কিন্তু তাতে আমরা আর তালা টালা লাগাইনি। অন্য ফ্ল্যাট বাড়ির লোকেরা লাগাতো দেখতাম, কিন্তু আমাদের কী বা প্রয়োজন। সম্পত্তি বলতে তো এই ভবাদার টাইটেনের ঘড়ি আর আমার অ্যাকাউন্টসের কিছু বই। এ যদি কেউ ঘরে ঢুকে কষ্ট করে নিয়ে যেতে চায় তো নিয়ে যাক, ক্ষতি নেই কোনো। 3টে সপ্তাহ কেটে গেল বেশ শান্তিতে। সপ্তাহ শেষ ছাড়া ভবাদার সাথে আমার বড় একটা দেখা হতো না। দুজন থাকতাম দুজনের মতো। তাছাড়া আমার আর ভবাদার সব কিছু সময়ই আলাদা। কলেজ টাইমিংও দুজনের এক নয়। আমি কলেজের পর যেতাম ছেলে পড়াতে, কখনো শিয়ালদা, কখনো বেলেঘাটা। ছেলে পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে হয়ে যেত রাত প্রায় 11টার মতো। তখন পাড়ার দোকানপাট বেশিরভাগই বন্ধ হয়ে যেত, রাস্তাঘাট নিঝুম থাকতো। কয়েকটা কুকুর খালি আমায় দেখে ঘেউ ঘেউ করতো, কিন্তু কদিন পরে তারাও মুখ চিনে ফেলল, আর ডাকতো না আমায় দেখে। আমি চাবি খুলে ঘরে ঢুকে দেখতাম ঘর ঘুটঘুটে অন্ধকার, কারণ ভবাদা বাড়ি ফেরেনি। এই জিনিস নতুন নয়, আসার পর থেকেই লক্ষ্য করতাম ভবাদা রাতভর বাড়ি ফেরে না। সকালে যখন ঘুম থেকে উঠতাম তখন অবশ্য দেখতাম নিজের বিছানায় শুয়ে আছে। রাতভর কোথায় থাকে তা জিজ্ঞেস করিনি। আমি তো ভবাদার বাবা না, বা বিয়ে করা বউও নয়, আমার কৈফিয়ত চাওয়া মানায় না। আর তাছাড়া একদিক দিয়ে দেখতে গেলে আমি হলাম আশ্রিত। ফ্ল্যাটে পুরো ভাড়াটা ভবাদাই দেয়, আমায় অনুগ্রহ করে থাকতে দিয়েছে, এতেই আমি কৃতার্থ। তবে আমার মনে হতো ভবাদা রাতভর বন্ধুবান্ধবদের সাথে নেশা ভাঙ করে। একদিন সকালে উঠে তার ঘরে গেছিলাম একটা গামছা নিতে, গিয়ে ঘরে মদের গন্ধ পেয়েছিলাম। যাই হোক, ভূমিকা অনেক হলো, এবার আসল ঘটনায় আসি। প্রথম 3 সপ্তাহ পর একদিন আমার একটা পড়ানো ক্যান্সেল হয়ে গেল। কলেজের পর ছাত্রর বাড়ি গিয়ে শুনলাম তার মারাত্মক পেটে ব্যথা, পড়বে না। মনে হালকা আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম। ফেরার সময় বেলঘড়িয়া স্টেশনে নেমে অটো স্ট্যান্ডের পাশেই কেষ্টদার দোকান থেকে গরম গরম রুটি তরকারি নিয়ে এলাম রাতে খাবো বলে। সপ্তাহের প্রত্যেক দিন যখন ফিরি তখন তো অনেক রাত হয়ে যায়, তখন পাড়া ঘুমন্ত। আজ তাড়াতাড়ি ফিরে দেখলাম গমগমে পাড়া, লোকজন, দোকানপাট, ভিড় ভাট্টা দেখে বেশ একটা আনন্দ অনুভূতি হলো। রাত 8:30টার সময় ফ্ল্যাটে ঢুকে নিজের ঘরে গিয়ে কাপড় চোপড় ছেড়ে একটা পায়জামার আর গেঞ্জি পরে হাত মুখ ধুয়ে
নীরেন্দ্রনাথের একটা নতুন কেনা বই নিয়ে বিছানার উপর আয়েশ করে বসলাম। যদিও ভবাদা অ্যাজ ইউজুয়াল বাড়ি ফেরেনি, আমি চাইলে তার চৌকিটায় গিয়ে শুতে পারতাম, কিন্তু আমার এই নিজের একফালি ঘরটাই বেশ প্রিয়। মেঝের ওপর মাদুর পাতা এই বিছানায় যেন পৃথিবীর সমস্ত সুখ আমার জন্য অপেক্ষা করে থাকে। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। যখন ঘুম ভাঙল তখন রাত প্রায় 12টা। এতক্ষণ ঘুমিয়ে পড়েছি দেখে খুব বিরক্ত লাগলো। উঠে চোখে মুখে জল দিয়ে রুটি খেয়ে নিলাম। গরম রুটি এখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। একটু খেয়ে একটা সিগারেট ধরিয়ে অ্যাকাউন্টসে বইটা নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। খুব একটা ভালো লাগলো না। বাইরের ঘরের আর নিজের ঘরের আলো নিভিয়ে দরজা ভিজিয়ে শুয়ে পড়লাম। দরজা না ভেজালেও চলতো, কিন্তু মেসে থাকতে অভ্যেস হয়েছে আমার। শোয়ার আগে ঘরের দরজা ভিজিয়ে দিই। ঘুম যে আসবে না এটা আমি জানতাম। অসময়ে ঘুমিয়ে নিয়েছি, রাতে এখন জেগে বসে থাকতে হবে। এমনিতে আমার ঘুম খুব ভালো হয়। হয়তো সারাদিন খাটাখাটনি করি বলেই বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ি। আর ঘুম মানে গভীর ঘুম, একেবারে এক ঘুমে রাত কাবার। কখন সকালে ভবাদা আসে, কি করে, কখন শুতে যায়, কিছুই জানি না। কিন্তু আজ তার ব্যতিক্রম হবে বুঝতে পারছি। শুয়ে আরেকটা সিগারেট জ্বালিয়ে অন্ধকারে তাকিয়ে এটা সেটা ভাবতে লাগলাম। সিগারেটটা শেষ হয়ে যাওয়ার পর ঘাপটি মেরে খানিকক্ষণ শুয়ে রইলাম। তারপর একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাতে ঘুমটা ভেঙে গেল। কেন ভেঙে গেল বুঝতে পারলাম না। আজ ঘুমটা পাতলা হওয়ার কথা, তাই হয়তো ভেঙে গেল। চুপ করে শুয়ে রইলাম। হঠাৎ মনে হলো ভবাতার ঘরে চৌকিটার ওপর একটা আওয়াজ হলো। চৌকিটায় বসলে যেমন আওয়াজ হয় তেমন। তাহলে কি ভবাতা ফিরল? কিন্তু এত রাতে? হাত ঘড়িটায় সময় দেখতে ইচ্ছে করলো না। আন্দাজে মনে হলো মোটামুটি ওই রাত 3টে সাড়ে 3টে মতো বোধহয় বাজে। হয়তো ভবাদা এরকম সময় বাড়ি ফেরে। আমি ভাবতাম ভোরে ফেরে। আমি চুপ করে শুয়ে রইলাম। খানিক বাদে আবার চৌকিতে আওয়াজ হলো। ভবাদার ঘরে আস্তে আস্তে চেপে চেপে পা ফেলার আওয়াজ হলো। এত সন্তর্পণে পা ফেলার কারণ কি? আমি ঘুমোচ্ছি বলে কি সাবধানতা? সেটা খুব একটা স্বাভাবিক নয়। ব্যাচেলার ছেলেরা অত কনসিডারেট হয় না। ভবাদার হৈহট্টগোলে ছুটির দিনে অনেকবারই আমার ঘুম ভেঙে গেছে। তাতেই ভবাদা খুব একটা কেয়ার করেছে বলে মনে পড়ে না। তাহলে আজ কি ব্যাপার? এইবার কথা শোনা গেল। কেউ ফিসফিস করে কথা বলছে ওই ঘরে। যখনকার কথা বলছি তখন সেলফোন ছিল না, তাই ফোনে কথা বলছে এরকম ভাবার উপায় নেই। হঠাৎ একটা মেয়ের গলায় খিলখিল করে কেউ হেসে উঠল। জোরে নয়, আস্তে, সন্তর্পণে। আমি প্রমাদ গুনলাম। সর্বনাশ! ভবাদা কি ফ্ল্যাটে মেয়ে ছেলে এনেছে এই রাত বিরেতে? ভবাদার এই দোষ ছিল বলে তো মনে পড়ছে না। এইবার পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। এই ছিল ভবাদার মতলব? মেয়ে মানুষের সাথে ফুর্তি করার জন্য ভবাদা মেস ছেড়ে ফ্ল্যাট বাড়ি নিয়েছে। কিন্তু একা জোয়ান ছেলেকে আজকাল কেউ ফ্ল্যাট ভাড়া দেবে না বলে, তাই কি ভবাদা ইউজড মি অ্যাজ আ রুজ? খুব রাগ হলো ভবাদার উপর। এরকমভাবে আমায় ব্যবহার করলো। মনে মনে ঠিক করলাম কাল সকালেই ভবাদাকে এই ব্যাপারে জিজ্ঞেস করব। তারপর এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব। এসবের মধ্যে না থাকাই ভালো। কবে কি গোলমাল হবে তখন আমি বিপদে পড়ব। একবার এও ভাবলাম যে তখনই উঠে গিয়ে ভবাদার ঘরের দরজাটা ধাক্কা মেরে খুলে দিই। তারপর ভবাদার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলি, তুমি নিজে যা করো করো, কিন্তু আমায় এইভাবে ব্যবহার কেন করলে? আমি তো তোমায় নিজের দাদার মতন ভেবেছিলাম। কিন্তু এরকমটা করতে আমার রুচিতে বাঁধল। আমি চুপ করে শুয়ে রইলাম নিজের ঘরে। অনিচ্ছা সত্ত্বেও শুনতে পেলাম ওই ঘর থেকে মাঝে মাঝেই ভেসে আসছে চাপা গলায় একটা নারী আর পুরুষের কথা আর হাসি। বিরক্তি চেপে শুয়ে থাকতে থাকতে একসময় আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 7টায় উঠে দেখি ভবাদা ঘরে শুয়ে পাশের বালিশ জড়িয়ে ঘুমোচ্ছে। ঘরে কোনো মেয়ে মানুষ নেই। না থাকাই স্বাভাবিক। এসব মেয়ে ছেলে রাতের দুঃস্বপ্নের মতো। সকালের আলো ফুটলে পালিয়ে যায়, আবার ফিরে আসে রাতের অন্ধকারে। যদিও আমি ভেবেছিলাম যে সকাল হলেই ভবাদাকে গোটা রাতের ব্যাপারটা নিয়ে প্রশ্ন করব, কিন্তু এখন আর সেটা করতে পারলাম না। ছেলেটা খারাপ নয়। হয়তো আমি যেভাবে ভাবছি সেইভাবে আমাকে ব্যবহার করেনি। হয়তো সত্যিই আমাকে সঙ্গে থাকার জন্য এনেছে।
তাছাড়া কত লোক আর কত বদ অভ্যেস আছে, হাতের 5 আঙুল তো আর সমান হয় না। দেখি না আর কটা দিন, সেরকম যদি বুঝি না হয় কোনো এক অজুহাত দিয়ে ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যাব। আমি যে ব্যাপারটা ধরে ফেলেছি, এটা জানতে পারলে বেচারা খুব অপ্রস্তুতে পড়বে। কি দরকার। সেদিন সকালেই ফ্ল্যাটটা ছাড়া হলো না। যতই ভবদার মোটিভ জাস্টিফাই করি না কেন, আমি জানি যে সব জেনেও ফ্ল্যাটটা ছাড়তে পারলাম না, তার কারণ আমার ওই ছোট্ট ঘরটায় বেশ মায়া পড়ে গেছে। ওই ঘরটা ছেড়ে যেতে ইচ্ছে করলো না। ভবদা নিশ্চয়ই অনেক দিনই রাতে মেয়ে ছেলে আনছে। আমি অচৈতন্যের মতো ঘুমিয়ে থাকি বলেই বোধহয় কখনোই খেয়াল করিনি। কিন্তু যেহেতু এখন ব্যাপারটা জেনে ফেলেছি, আমি দেখলাম যে প্রায় দিন রাতেই আমার ওই 3টে, 3:30-র দিকে ঘুম ভেঙে যাচ্ছে। আর ঘুম ভাঙলেই ভবাদার ঘর থেকে দুজনের চাপা গলায় কথা আর হাসির আওয়াজ শুনতে পাচ্ছি। শুধু তাই নয়, মাঝে মধ্যে বাইরে বসার ঘরেও ওদের পায়ের আওয়াজ পাই। আমি খানিকক্ষণ চুপ করে শুয়ে শুনি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। এরকম চলল বেশ কিছুদিন। একদিন সকালে উঠে দেখি ভবাদা জেগে আছে, জামা প্যান্ট পরছে। আমি অবাক হয়ে বললাম, আজ এত সকাল সকাল কলেজ যাচ্ছ? কলেজে না রে, বলল ভবাদা, নামখালি যাচ্ছি। নামখালি? আমি আরও অবাক। ঘুরতে? তা একরকম ঘুরতেই বটে, বলল ভবাদা। আসলে ওখানে একটা গ্রামের বাচ্চাদের হঠাৎ টাইফয়েড দেখা দিয়েছে। আমার কটা বন্ধুদের ওই ওষুধ টষুধ নিয়ে যাচ্ছে ওখানে, তো আমাকেও বলল সঙ্গে যেতে। আমিও ঝুলে পড়লাম। এই জন্যেই ভবাদাকে ভালো লাগে। যতই চরিত্র খারাপ হোক, কিন্তু মানুষের জন্য ভবাদার মন কাঁদে। কত তো চরিত্রবান লোকই দেখলাম, কিন্তু অন্যের কষ্টে আকুল হয়ে ওঠে, কই এরকম তো কাউকে দেখলাম না। এই ভবাদার ব্যাপারে কদিন আগেই আজে বাজে কথা ভেবেছি বলে এখন নিজের ওপরই রাগ হলো। আমি জিজ্ঞেস করলাম, কদিনে ফিরছ? বেশি না, বলল ভবাদা, এই ধর দিন তিনেক। তুই একা থাকতে পারবি তো? আমি হেসে দিলাম। একা থাকাটা যে কত সুখময় হবে সে আর কি বলবো। তবে সেই কথা ভবাদাকে বললাম না, শুধু বললাম, হ্যাঁ একদম পারবো। সেদিন বাড়ি ফিরতে সেই রাত 11:30 বেজে গেল। হোটেল থেকে কিনে আনা রুটি তরকারি খেয়ে হাত মুখ ধুয়ে নিজের ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মনে বেশ একটা আনন্দের ভাব। এই শেষ কদিন অভ্যাসবশত রোজ রাতেই ঘুম ভেঙে যাচ্ছিল ভবাদার ঘরের আওয়াজ শুনে। আজ আর সেটা হবে না। অনেক দিন পর বেশ এক নাগাড়ে টেনে ঘুমানো যাবে। হালকা মেজাজে এ কথা সে কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই শুনলাম মেয়েলি কণ্ঠের হাসির শব্দ। আওয়াজ আসছে ভবাদার ঘর থেকে। তবে কি ভবাদা আবার ফিরে এলো? হ্যাঁ, ঠিক ধরেছি। চাপা গলায় পুরুষ মানুষের কথাও শুনতে পেলাম। আমি আর সহ্য করতে পারলাম না। মাথাটা মারাত্মক গরম হয়ে গেল। তড়াক করে উঠে ঘরের আলোটা জ্বাললাম। তারপর দরজা খুলে বেরিয়ে গিয়ে ভবাদার ঘরের দরজাটা এক ধাক্কায় খুলে দিলাম। ঘর নিস্তব্ধ আর অন্ধকার। চৌকির ওপর থেকে আস্তে করে কেউ এক উঠে যাওয়ার একটা শব্দ হলো খালি। দরজার পাশেই লাইটের সুইচ ছিল। আমি সুইচ অন করতেই ঘর আলোয় ভরে গেল। সে আলোয় আমি অবাক হয়ে দেখলাম ঘর একেবারে ফাঁকা। প্রথম খানিকক্ষণ আমি ব্যাপারটা কিছু বুঝলাম না। তাহলে কি ভুল শুনলাম? না, ভুল হলে তো মনে হয় না। স্পষ্ট শুনেছি। শুধু আওয়াজ তো নয়, কথাও। এতটা ভুল হওয়ার কথা নয়। ভবাদার মতন আমার নেশা ভাঙ করার কোনো অভ্যেস নেই। বোকার মতো দরজার মুখটায় খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে ফিরে এলাম। দরজা ফিজিয়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। কান সজাগ হয়ে পড়ে রইল ভবাদার ঘরের দিকে। ভোরের আলো যখন ফুটছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের আকাশ ফ্যাকাশে হয়ে আসছে, তখন দু চোখে জড়িয়ে এলো ঘুম। ঘুম যখন ভাঙল তখন বেলা 10টা। ঘড়িটা দেখি তড়াক করে লাফিয়ে উঠলাম আমি। মারাত্মক দেরি হয়ে গেছে আজ। প্রথমের পরপর 2টো লেকচার মিস হয়ে যাবে। তাড়াহুড়োর চোটে গত রাতের কথা আর কিছুই মনে এলো না। তৈরি হয়ে বেরিয়ে যাওয়ার সময় ঘরের লাইট পাখা সুইচগুলো বন্ধ করে দিচ্ছিলাম। এটা বরাবরের অভ্যেস। এই সময় খেয়াল করলাম যে গত রাতের ঘটনার কথা মনে পড়ল। মনে পড়ে গেল যে লাইটের সুইচটা আমি জ্বালিয়ে রেখেছিলাম ভবাদার ঘরে। সেটা বন্ধ করতে ভবাদার ঘরে ঢুকে দেখি যে লাইটের সুইচ ঠিকই বন্ধ আছে। এইবার আমার একটু ভয় লাগলো। শুনতে অদ্ভুত লাগবে,
রাত গিয়ে বেলা দুপুরে কারুর কি ভয় লাগে? অন্য কার কি লাগে জানি না, তবে আমার লাগলো, বেশ ভয় লাগলো। হঠাৎ মনে হলো এই বাড়িতে, এই ঘরে কেউ একটা আছে। আমি তাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তার অস্তিত্ব রয়েছে এই ঘরে। বরাবরই ছিল, প্রথম দিন থেকেই ছিল। আমি অঘোরে ঘুমোতাম বলে কখনো কিছু বুঝিনি। আমার স্পষ্ট মনে আছে বাবাদার ঘরের লাইটটা আমি জ্বালিয়ে রেখেছিলাম। কে সেই লাইট বন্ধ করলো? ঘরে তো আর কারু ঢোকার উপায় নেই। আগেই বলেছি যে ফ্ল্যাটে বারান্দা নেই, তাই ভয় দেখিয়ে বারান্দা দিয়ে কেউ পালিয়ে যাবে সে উপায়ও নেই। আর আমার মতন ছা পোষা মানুষকে কেই বা ভয় দেখাবে? ভয় তো দূরে থাক, প্র্যাকটিক্যাল যোগ করার মতনও কেউ নেই। তাহলে কে নেবালো আলো? কার পায়ের আওয়াজ, হাসির আওয়াজ, ফিসফিস করে কথা বলার আওয়াজ আমি পেয়েছি এতদিন ধরে? আর ভাবতে ভাল লাগছিল না। দরজা বন্ধ করে রাস্তায় এসে পড়লাম। রাস্তায় তখন লোকজনের ভিড়, দোকানপাট, ওই হট্টগোলের মধ্যে ভয় মন থেকে একেবারেই উধাও হয়ে গেল। নিজের ওপর বেশ হাসিও পেল। নেশা ভাঙ করি না তো কী আছে, পরিশ্রম তো করি। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, এ কথা সত্যি। সেই সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ঢুকি রাত 11টায়। রাতে যখন শুই, দেহ থাকে ক্লান্ত আর মন থাকে অবশ। এই অবস্থায় কোনো দুঃস্বপ্ন দেখেছি নিশ্চয়ই। মানুষ মাঝে মধ্যে ওরকম স্বপ্ন দেখে, যে এতটাই বাস্তবিক হয় যা মনে হয় ঘটনাটা সত্যিই ঘটেছে। একে সাইকোলজিতে বলা হয় ফলস মেমোরি। আমারও যে এরকম কিছু একটা হয়েছে, এ নিয়ে বিশেষ সন্দেহ রইল না। কিন্তু আলোটা, ওটা কেনে ভালো? হয়তো ওটাও আমার মনের ভুল। রাতে ওই ঘর থেকে বেরোনোর সময় অভ্যেসবশত আমি নিজেই সুইচটা বন্ধ করে দিয়ে এসেছি, মনে ভেবেছি যে জ্বালা রয়েছে। বা হয়তো আলোটা জ্বালাই ছিল, আমি ভোরবেলা বন্ধ করে দিয়েছি। মেমোরিটা সেটা রেজিস্টার করেনি। অনেক কিছুই হতে পারে। তবে আর কদিন পর আমি সেই ফ্ল্যাট বাড়ি ছেড়ে দিলাম, আর অন্য এক জায়গায় ফিরে এলাম। শেষ হলো আজকে দ্বিতীয় গল্পটি। এখানে আরও কয়েকটা গল্প থাকবে। আপনাদের প্রথম গল্পটায় বলেছিলাম যে দিস ইজ আ লুপড স্টোরি, একটা গল্পের মধ্যে অনেকগুলো গল্প আছে। যদি ভালো লাগে আমি সিরিজটা কন্টিনিউ করব। কেমন লাগছে সেই ফিডব্যাক নিশ্চয়ই জানাবেন। ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।